আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আশা করি সবাই সুন্দর মতো তোমাদের প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো এবং এছাড়াও আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিনটি বিষয়ের মধ্যে আমরা আলোচনা করব আজকে ইউজ অফ সাফিক্স প্রিফিক্স নিয়ে, ট্যাগ কোয়েশ্চেন নিয়ে, সেন্টেন্স কানেক্টর নিয়ে। যদি সুযোগ থাকে আমরা পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা একটু আমাকে বলো আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, যেটা সবসময় বলে থাকি। যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস, তো অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে টেকনিক্যালি। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছ। আশা করি আজকের ক্লাসটি ভালো মতো উপভোগ করবে এবং অনেক কিছু শিখতে পারবে। ওকে, আমি একটু সময় নিচ্ছি। তার আগে তোমরা যারা অবশ্যই নতুন, ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা, আমি এখান থেকে একটু সরে যাচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, ইনফর্মাল লেটার এবং ইমেল লেখার নিয়মটা একটু যদি দেখাতেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে। স্যার, একটু আলোর ব্যবস্থা করলে আপনাকে ঠিকঠাক মতো দেখতে পেতাম। আচ্ছা, ঠিক আছে, আলোর ব্যবস্থা করব। আশা করি এখন দেখতে পাচ্ছ, সমস্যা হচ্ছে না তোমাদের। আমরা আমাদের নির্দিষ্ট যে আলোচনা সেখানে আমরা চলে যাচ্ছি আজকে। আচ্ছা, ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যারা ক্লাসে নতুন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা এবং তোমার সহপাঠীদের সাথে ওদের ইনবক্সে ক্লাসটি দিয়ে দিবা অথবা মেনশন করে দিবে যেন সবাই ক্লাস করতে পারে। তো তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপারটা আজকে আলোচনার বিষয়। এটা যদিও একটু কঠিন, এখানে গ্রামাটিক্যাল অনেক বিষয় রয়েছে। তো কোন কোন টপিকগুলো যদি একেবারে যাদের অবস্থা খারাপ, পাস করতে চায়, শুধু কোন কোন টপিকগুলো শুধু পড়লে বা আমাদের এই ক্লাসগুলো দেখলে পাশে নিশ্চয়তা পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে একটা কথা তোমাদেরকে আমি বলে থাকি, সেটা হচ্ছে সিভি। এই সিভি আমরা যেহেতু খাতা দেখি, তো এই সিভিতে কোনো স্টুডেন্ট যদি, আমি যে ফরম্যাটটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, আজকে আপলোড করে দিয়েছি পোস্টে, ওই ফরম্যাটটা যদি কেউ মুখস্থ করে অথবা যেভাবে হোক সে পরীক্ষার খাতায় যদি লিখতে পারে, তাহলে সে সেখানে 8 অনায়াসি পাবে। তোমরা জানো সিভিতে 8 মার্ক। সেখানে একটা সিভি দিয়ে পৃথিবীর সকল সিভি লেখা সম্ভব। এখানে সিভিতে কোনো সমস্যা হয় না। ওকে, অনেকে প্রশ্ন তুলেছে যে স্যার, সিভির ক্ষেত্রে একটা বিষয় ধরা হয় সাবজেক্ট নিয়ে, হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে, সেখানে সাবজেক্ট নিয়ে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অপারেটর, তাদের ক্ষেত্রে সে ডিপ্লোমা ইন কম্পিউটার, অথবা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশের ক্ষেত্রে যদি এরকম আসে, তারা লিখবে ইংলিশ সাবজেক্টটা লিখবে, বাংলার ক্ষেত্রে বাংলা সাবজেক্টটা লিখবে। তো টিচাররা কখনো এটা ধরে না। টিচাররা যেটা ধরে সেটা হচ্ছে তুমি ডেট অফ বার্থ কোনটা দিছো, তুমি ডেট অফ বার্থ তোমাদের সিভিতে কোনটা দিছো, যে তুমি 2008 সালে জন্মগ্রহণ করছো সেটা দিছো নাকি। কখনো এরকম হবে না। সিভির জন্ম তারিখটা, ডেট অফ বার্থটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা 2000 সালের পূর্বে দিবা। 2000 সালের কি পূর্বে তোমাকে দিলেই সবচেয়ে মানানসই। সেই ক্ষেত্রে তুমি 1996 দিতে পারো, 1998 দিতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে সুন্দর সেভাবে তুমি দিবা। তো সিভি লেখার নিয়মটা আমি দেখাই দিছি তোমাদেরকে। তো আজকে আমি গ্রামাটিক্যাল যে টপিকগুলো সেটা নিয়ে একটু আলোচনা করব। কি কি টপিক আমাদের রয়েছে দেখো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয়, পেছনে হোয়াইট থাকলে আমার চেহারা একটু কালো দেখা যাবে, এটাই স্বাভাবিক। কারণ এই সাদা সাদা একটা রিফ্লেক্সড হয় আমার উপরে, এজন্য আমার ফেসটা একটু কালো দেখা যাবে।
ওকে, তো সেটাকে তোমরা পজিটিভলি নিবা। আমি যে কথাটা তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে, প্রথমে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা মানতে হবে সেটা হচ্ছে, এটার ক্ষেত্রে তোমাকে যেটা দেখতে হবে সেটা প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। প্রিপজিশনগুলো বলতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে একটা বিস্তর ধারণা রাখতে হবে, তাহলে মোটামুটিভাবে তুমি এটাতে লিখতে পারবা। এরপর আর্টিকেল এ অ্যান্ড বি এর ব্যবহার সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে, এবং পার্ট অফ স্পিচ, অর্থাৎ মূলত উইথ ক্লোজ উইদাউট ক্লোজটা পার্ট অফ স্পিচের উপরেই নির্ভরশীল। পার্ট অফ স্পিচগুলো নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অর্থাৎ এগুলো কোথায় কোথায় বসবে সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারলে, আর আর্টিকেল এবং প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে যদি বিস্তর ধারণা রাখতে পারো তাহলে উইথ ক্লোজ তুমি লিখতে পারবা। এছাড়াও উইদাউট ক্লোজের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে উপরে কোনো বক্স দেওয়া থাকে না, হ্যাঁ, কোনো ক্লু দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আমাকে প্রিপজিশনের ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। এছাড়াও ডিটারমিনারগুলো সম্পর্কে যদি ধারণা থাকে কোনো স্টুডেন্টের, মোটামুটিভাবে তারা উইদাউট ক্লোজটা পারবে। তো উইদাউট ক্লো এবং উইথ ক্লোজের মধ্যে একটু পার্থক্য রয়েছে, কারণ উইথ ক্লোজের উপরের মধ্যে বক্স থাকে, বাট উইদাউটের মধ্যে কোনো ক্লু থাকে না, কোনো কিছুই থাকে না। তুমি নিজের মেধায় চিন্তা করে করে সেখানে লিখতে হবে, এটা মোটামুটি তোমাদের জন্য কঠিন। তো এই দুইয়ের জন্য আমি একটা পরামর্শ তোমাদেরকে দেব, যে তুমি 2019 সালের প্রশ্ন, 2019, 2020, 2022, 2023 এই যে সালের প্রশ্নগুলো একটু পড়লে আশা করি এখান থেকে তোমার কমন পড়ার পসিবিলিটি রয়েছে শিক্ষার্থীরা। তো মোটামুটিভাবে তোমরা এই জিনিসটা জেনে গেছো যে আমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ কোথা থেকে আমরা লিখব। বিগত বছরের প্রশ্নগুলো একটু যদি ভালো করে সলভ করতে পারো তাহলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তোমার জন্য কোনো ব্যাপার না। এবার পরেরটা দেখো, টেবিল। এই টেবিলের ব্যবহার নিয়ে আমি হালকা একটু আলোচনা করে দেই। টেবিলের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, বলে দিচ্ছি আমি, 2023 সালের যে প্রশ্নগুলো আসছে এবং 2022 সালের যে প্রশ্নগুলো আছে এবং 2020 সাল এবং 2019 সাল, 23, 22, 2020 এবং 19 সালের যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছিল সেগুলো প্র্যাকটিস করলে আশা করি এইটা হুবহু কমন পড়বে। এই সাবস্টিটিউশন টেবিলটা মোটামুটিভাবে বিগত বছরের প্রশ্নগুলো থেকেই কমন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। এরপর আমরা রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্র আমরা বিগত বছরের প্রশ্নগুলো থেকেই এবং স্বনামধন্য যেই স্কুলগুলো রয়েছে সেখান থেকেই প্রশ্নগুলো বারবার এসে থাকে, এটা পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমাদের উইথ রাইট ফর্ম অফ ভার্ব একটু কঠিন বিষয় তোমাদের ক্ষেত্রে, তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যে কয়দিন আমাদের সময় আছে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটা বিস্তারিত ক্লাস দিব। সেখানে শুধু রাইট ফর্ম অফ ভার্বগুলোই থাকবে, সেগুলো তোমাদেরকে দেখাবো এবং আশা করি সেই রুলসগুলো আমরা যেভাবে পড়াই সেগুলো যদি একটু মনে রাখতে পারো রাইট ফর্ম অফ ভার্বে কোনো সমস্যা হবে না তোমাদের জন্য। এরপর আসে আমরা ন্যারেটিভ স্টাইল। এই ন্যারেশন নিয়ে স্যারে রমজানের দুপুরে ক্লাস দিচ্ছি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল FS ইংলিশ লার্নিং হোমে সেই ক্লাসটা দেখে নিবে। সেখানে আমি ন্যারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ন্যারেশন যেগুলো আসার মতো সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো তোমাদের ক্ষেত্রে কি থাকবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে বলা হবে। এই ক্ষেত্রে ন্যারেশনের ক্ষেত্রে নিয়ম জানা থাকলে আসলে দুনিয়ার যত ন্যারেশন আসে সবগুলোই দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে কিছু রুলস এবং রেগুলেশন তোমাকে মেনে চলতে হবে। যদি সেগুলো সম্পর্কে বিস্তর ধারণা তোমার থাকে ইনশাল্লাহ তুমি ন্যারেশনে খুব ভালো মার্ক তুলতে পারবা। আর আরেকটা কথা তোমাকে বলে রাখি, ন্যারেশনে যদি কেউ টাচ করে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ সে 2 বা 3 পাবে। ভুল হইলেও সমস্যা নাই যদি সে টাচ করে, মোটামুটি লিখতে পারে, সামান্য একটু লিখতে পারলো, নিয়মটা যদি একটু জানা থাকে তাহলে সেখানে মার্ক পাবে। 2টা জায়গাতে স্টুডেন্ট মার্ক পায়, যেহেতু আমরা খাতা দেখি। এক হচ্ছে ন্যারেশনে আর দ্বিতীয় হচ্ছে পাংচুয়েশন মার্কে। এগুলো যদি কেউ টাচ করে, টাচ করলে সে মার্ক পাবে। তাহলে আর টেনশন করার দরকার নাই। আশা করি তোমার এই ন্যারেশনটা যদি না জানা থাকে জেনে নাও। ইনশাল্লাহ আমার ন্যারেশনের ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের জন্য অধিক বেশি উপকার হবে। ওকে,
আমরা এগুলো নিয়ে আলোচনার বিষয় না। এরপরে আসে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা 2020 সালের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, 2020 সালের চেঞ্জিং সেন্টেন্সের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, আর চেষ্টা করবা 2019-এর প্রশ্নটা ভালো করে পড়ার। ওকে, আর যদি ভালো লাগে 2024 সালের প্রশ্ন পড়বা, নিজের বোর্ডে যা আসছে সেটা বাদ দিয়ে, নিজের বোর্ডে যেটা আসছে সেটা বাদ দিয়ে 2024 সালের প্রশ্নগুলো তুমি পড়তে চেষ্টা করবা। তাহলে কি বললাম, 2020, 2019, 2024, যদি সময় থাকে 2023 সালের প্রশ্নটা একটু দেখে নিবে। এগুলো পড়লে আশা করি তোমার এই চেঞ্জিং সেন্টেন্সে কোনো সমস্যা হবে না। এছাড়াও আমরা চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের ক্লাস দিব। ওকে, চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের ক্লাস দিব। আর তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি লাইভে নয় ছোট ছোট ভিডিও করে চেঞ্জিং সেন্টেন্স যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিডিও করে তোমাদের জন্য আমি পেজে আপলোড করে দিব, যদি তোমরা চাও যে না স্যার আমরা এইভাবে চাই। ওকে স্যার, আমার জীবনের একটা সিভি তৈরি করে দেন। আচ্ছা, এরপরে আমরা আসি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে যেগুলো জানতে হবে, যেমন কন্ডিশনাল সম্পর্কে ধারণা রাখতে হবে, ইনফিনিটিভ, জেনারেল, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা রেখেও তুমি লিখতে পারবে যদি সেগুলো সম্পর্কে তোমার বিস্তর ধারণা থাকে। আমরা আলোচনা আজকে চলে যাচ্ছি। আজকে শুরুতে আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো আমরা মোটামুটিভাবে আজকের মতো আলোচনাতে এখানে না থেকে আমরা আমাদের যেই আলোচনার বিষয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের যে আলোচনার বিষয় সেখানে আমরা চলে যাচ্ছি। ওকে, আমরা আজকে তোমরা জানো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো এখানে আচ্ছা, তোমরা কমেন্ট করিও না, একটু দেখতে থাকো ক্লাসটি। প্রথম পত্র আমরা গতকালকে পড়াইছি, যেহেতু দ্বিতীয় পত্রের আগে কোনো বন্ধ নাই, তাই আমরা দ্বিতীয় পত্রের কয়েকটা টপিক শেষ করাই দেই। ওকে, আচ্ছা ওকে, এবার আমরা শুরুতে আমরা কিছু ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ক্লাসে। খুব গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু খেয়াল করে দেখো, যদি পারো তাহলে তোমরা আনসার দিবা। অযাচিত কেউ, অতিরিক্ত কেউ কমেন্ট করিও না, যে কমেন্টগুলোতে আসলে আমরা কষ্ট পাই বা আমাদের স্টুডেন্ট যারা ক্লাস দেখে তারাও কষ্ট পায়, এমন কমেন্ট করবা, যৌক্তিক কমেন্ট করবা, যে কমেন্টে সবাই শিখতে পারে, শিক্ষণীয় বিষয় থাকে। তো আমি শুরুতে যে বিষয়টা নিয়ে আগে শুরুতে আলোচনা করব। ওকে, শুরুতে একটু দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে ইউর ফাদার ওয়ার্কস ইন খুলনা, এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলছে। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দুইটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অপারেটর। অপারেটর মিনস অক্সিলারি ভার্ব। সাবজেক্ট কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, আমরা জানি সাবজেক্ট শুরুতে থাকে, আর এরপরে অক্সিলারি ভার্ব মানে অপারেটর খুঁজে বের করতে হবে। তো এই বাক্যে ইউর ফাদার সাবজেক্ট, তো এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কিছুই নাই, মানে অপারেটরগুলো নাই। না থাকলে যে মেইন ভার্ব, সেই মেইন ভার্ব ধরে আমাদেরকে অপারেটর বানাইতে হবে, বানিয়ে নিতে হবে। তো এখানে দেখো ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, ভার্ব প্লাস এস বা ইএস থাকলে এটার জন্য আমাদেরকে লিখতে হয় ডাজ। যেহেতু এখানে এস আছে, এটার জন্য আমরা কি লিখবো, ডাজ। ওকে, আমি ডাজ লিখছি। এখানে কোনো নট নাই, মানে নেগেটিভ কোনো কিছু নাই, তাহলে ডাজন্ট। আর ইউর ফাদার, ফাদার হয় পুরুষ, পুরুষ থাকলে হি। ওকে, তাহলে হবে ডাজন্ট হি, আনসার হবে ডাজন্ট হি। আনসার কি হবে, ডাজন্ট হি। পরেরটা দেখো, লিজা হ্যাজন্ট গট আ ক্যামেরা। ওকে, এখানে অপারেটর আমরা পেয়ে যাচ্ছি হ্যাজ, এটার সাথে নট যুক্ত আছে। যদি নট বা নেগেটিভ থাকে তাহলে আমাদের সেটা উল্লেখ করতে হবে না, লিখতে হবে হ্যাজ। আর লিজা যেহেতু মেয়ে, হ্যাজ শি হবে হ্যাজ শি। ওকে, পরেরটা খেয়াল করে দেখো, ইউ ক্যান রাইড আ বাইসাইকেল। এখানে অপারেটর কি, ক্যান। ক্যান আমি এখানে লিখলাম, এখানে কোনো নট নাই, অর্থাৎ নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, আমাদেরকে নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে, কান্ট। আর ইউর, ইউ, কান্ট ইউ। তোমরাও চেষ্টা করবে কিছুটা লেখার। পরে দেখো শামিমা স্যাং, দেখো এই স্যাংটা ফার্স্ট ফর্মে রয়েছে,
সিং এর ফার্স্ট ফর্ম স্যাং। ওকে, তো স্যাং ফার্স্ট ফর্ম থাকলে, ফার্স্ট ফর্ম মানে ভি টু থাকলে এটার জন্য আমাদের নিতে হয় ডিড। কি নিতে হবে? ডিড। আমরা এখানে নিলাম ডিড। এইখানে এই স্টেটমেন্টে নট নাই, অর্থাৎ নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, না থাকার কারণে এটার সাথে আমরা নট যুক্ত করে দিব ডিডন্ট। আর শামিমা যেহেতু ফিমেল সেজন্য আমরা লিখব শি। আনসার হবে ডিডন্ট শি। পরেরটা একটু খেয়াল করে দেখো, লেটস। অলওয়েজ মাথায় থাকবে, তোমার মাথায় যেন থাকে। লেটস থাকলে, লেটস বা লেটাস থাকলে এটার জন্য আমাদেরকে নিতে হবে শ্যাল উই। কি নিতে হবে? শ্যাল উই। তো এখানে যেহেতু লেটস পাইলাম, এটার জন্য সবসময় আমরা শ্যাল উই আনসার নিব, শ্যাল এবং উই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। আমরা এরপরে চলে যাচ্ছি, খুব দ্রুত গতিতে পড়াবো, যেগুলো গুরুত্বপূর্ণ স্যার সেগুলি তোমাদের জন্য তুলে ধরেছি। দেখো, এটা চিটাগং বোর্ডের 2015 সালের প্রশ্ন। আর এই 2015 সালের প্রশ্ন কেন পড়াচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 বছর গ্যাপ দিয়ে প্রশ্ন রিপিট হয়, 5 বছর গ্যাপ দিয়ে প্রশ্ন রিপিট হয়। এই জন্য 20 সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 5 বছর গ্যাপ দিয়েও হতে পারে, আবার কখনো কখনো 10 বছর গ্যাপ দিয়েও প্রশ্ন রিপিট হতে পারে। আচ্ছা, এবার আসি, মিনা ইজ হ্যাভিং আ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। ওকে, সাবজেক্টকে মিনা, মিনা কি? শি। আর এখানে অপারেটর আছে ইজ। আনসার হবে ইজন্ট শি। আচ্ছা, ওকে, তোমরা ক্লাস করতে থাকো। আচ্ছা, এরপরে দেখো, ইয়েস কমা আছে, বাদ, শি ইজ বাদ। ওকে, এরপরের থেকে নিতে হবে শি। এখানে অ্যাপোস্ট্রফ দিয়ে এস থাকলে মাথা রাখতে হবে, এরপরে যদি ভার্বে 3 নাম্বার ফর্ম থাকে তাহলে বুঝতে হবে অ্যাপোস্ট্রফ দিয়ে এস মানে হচ্ছে হ্যাজ, হ্যাজ। ওকে, তাহলে এখানে এটা হবে হ্যাজ। আচ্ছা, লিখলাম এখানে হ্যাজ। আর যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, হ্যাজন্ট শি, শি, হ্যাজন্ট শি। পরেরটা একটু খেয়াল করে দেখো, ইয়েস্টারডে হার ফাদার ব্রট হার এ লাভলি ড্রেস। ইয়েস্টারডে, ওকে, হার ফাদার ব্রট হার এ লাভলি ড্রেস। তাহলে গতকাল হার ফাদার, তার বাবা, ব্রট কিনে দিল। তো এটা ফার্স্ট ফর্মে আছে, আর হার ফাদার মানে পুরুষ, তাহলে হি। আর যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে তাহলে আমরা লিখতে হবে ডিডন্ট। হার ফাদার বলতে হি, ডিডন্ট হি। আনসার হবে ডিডন্ট হি। শিক্ষার্থীরা এর পরেরটা একটু দেখো, অ্যান্ড হার মাদার, এবং তার মা, ওয়ান্টস টু গিভ হার এ প্লেজেন্ট সারপ্রাইজ। ওকে, অ্যান্ড হার মাদার, এই যে তার মা, ইনি হচ্ছে শি। আর ওয়ান্টস এখানে ভার্বের সাথে এস আছে, এস থাকলে হয় ডাজ, একটু আগে বললাম। তাহলে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে ডাজন্ট শি, ডাজন্ট শি। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো তোমরা। এরপরে আমি আরেকটু উপরের দিকে নিয়ে নেই। এরপরে দেখো, সার্টেনলি লেটস, এ দেখো আবার লেটস দিয়ে বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ স্টেটমেন্টটা শুরু হচ্ছে। লেটস দিয়ে শুরু হলে আনসার হবে শ্যাল উই, শ্যাল উই। আর এটা 100% তোমাদের পরীক্ষাতে থাকবে, এটা একটু মুখস্থ করে ফেলো যে লেটস থাকলে শ্যাল উই, এটা অবশ্যই থাকবে। পরীক্ষা দিয়ে আইসা আমাকে বলবা যে স্যার আমাদের তো আসছে লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই। হ্যাঁ, এটা আসবে অবশ্যই তোমাদের পরীক্ষাতে, সেইভাবে প্রস্তুতি নাও তোমরা। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি, এটা ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। একটু দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ আ স্ট্রং ফাউন্ডেশন ইন গ্রামার। বেশিরভাগ ছাত্রছাত্রী যারা ইংলিশে ফেল করছে তাদের কোনো ইংরেজি গ্রামারের ফাউন্ডেশন নাই, আসলে সত্যি। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে এখানে প্লুরাল, অনেকজন স্টুডেন্টের কথা বলা হচ্ছে, বেশিরভাগ ছাত্রছাত্রী, তাহলে দে, এটাকে আমরা নিতে হবে দে। আর এখানে আমাদের হু ফেল ইন ইংলিশ, এই পুরাটা মিলিয়ে আমাদের একটা অবশ্যই ফ্রেজ, যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ আ স্ট্রং ফাউন্ডেশন ইন গ্রামার। এখানে ডোন্ট নেগেটিভ আছে, লিখতে হবে ডু। আনসার হবে কি? ডু দে। আনসার কি হবে? ডু দে, ডু দে। আনসার কি হবে? ডু দে। ওকে, পরেরটা দেখো, দে রিড, সাবজেক্ট পেয়ে গেলাম দে। আর এখানে দেখো অপারেটর আছে কিনা, নাই, তো রিড রয়েছে।
তো এটা কি, এটাকে আমাদের অপারেটর বানাইতে হবে। এটা ভার্বের 1 নাম্বার ফর্মে আছে, এটাকে বানাইতে হবে। কি লিখতে হবে, এটার জন্য নিতে হবে ডু, আর এখানে নেগেটিভ ওয়ার্ড নাই যেহেতু, তাহলে ডোন্ট দে দে, আনসার হবে ডোন্ট দে, আনসার হবে ডোন্ট দে, ডোন্ট দে। ওকে, এরপরেরটা একটু খেয়াল করে দেখো, টিচার্স শুড মোটিভেট দেম টু লার্ন দ্য বেসিক থিংস। বেসিকগুলো শেখার প্রতি শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি করবে, উৎসাহিত করবে, মোটিভেট করবে। ওকে, তা টিচার্স, অনেকজন টিচার্সের কথা বলা হচ্ছে, তাহলে দে আর অপারেটর কি রয়েছে, শুড, আনসার হবে শুডন্ট দে, আনসার কি হবে শুডন্ট দে, শুডন্ট দে। ওকে, আচ্ছা, মোটামুটি এটুকু জানা হলো তোমাদের। এরপরে আমরা আরেকটু চলে যাচ্ছি, খেয়াল করো, দে কান্ট হেল্প লার্নিং গ্রামার। এইখানে দেখো আমার অপারেটর রয়েছে কান্ট, এটার সাথে নট যুক্ত আছে, নট যুক্ত থাকলে সে নট হবে না, কান হবে, আর দের দে, আনসার হবে ক্যান দে, আনসার কি হবে ক্যান দে। এরপরে দেখো মোর ওভার, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। প্র্যাকটিস, প্র্যাকটিস ধরা ছোঁয়া যায় না, অনুশীলন ধরা ছোঁয়া যায় না। ওকে, সেই ক্ষেত্রে ইট আর ইজ একটা অপারেটর রয়েছে, আনসার হবে ইজন্ট ইট, আনসার কি হবে ইজন্ট ইট, আনসার হবে ইজন্ট ইট। ওকে, আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত জানলাম। এরপরে চলে যাচ্ছি, ওকে, এটা পরীক্ষাতে আসার মতো কমন, যে নোবডি বিলিভস আ সিট, সিটারকে কেউ বিশ্বাস করে না, প্রতারককে কেউ কখনো বিশ্বাস করে না। ওকে, তো নোবডি, বডি যদি থাকে শেষে, এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, যদি বডি থাকে, বডি থাকলে হয় দে, তোমরা জানো বডি থাকলে কি হয় দে হয়। আর এখানে ভিলেভস এস আছে, এস থাকলে ডাজ হবে না, এই জন্য কারণ দের সাথে কখনো সিঙ্গুলার ফর্ম হয় না। আমরা জানি হি এর সাথে হয় হি গোজ, বাট এই দের সাথে কি দে গোজ হয় না, হয় দে গো। ঠিক আছে, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, বাট দে প্লুরাল নাম্বার, দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই জন্য দের সাথে এস বাই এস যুক্ত হয় না। দে বলতে অনেককে বোঝাচ্ছে, আর সিঙ্গুলার হলে হইতো, যেহেতু এখানে আমাদের নো বডি থাকার কারণে এখানে এস বাই এস যুক্ত হয়েছে, বাট দে যদি হয় তাহলে আমার এস বাই এস যুক্ত হবে না, এখানে হবে ডু, আনসার হবে ডু, আর দে দে, আনসার হবে ডু দে। এখন ডোন্ট কেন হইল না, কারণ এইখানে নো রয়েছে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ মার্কারটা এখানে রয়েছে, আনসার হবে ডু দে। এরপরটা দেখো এভরি বডি, বডি থাকলে দে হয়, এখানে আবার এস রয়েছে, তাহলে এস তো এটার জন্য হবে না, দের ক্ষেত্রে এস হয় না, দের ক্ষেত্রে ডাজ হয় না, দের ক্ষেত্রে হয় ডু। যেখানে ডাজ হবে না সেখানে হবে ডু, যেখানে ডু হবে না সেখানে হবে ডাজ। এখানে কি হবে অবশ্যই ডু, আর এখানে নট, নট হবে ডোন্ট দে দে, আনসার হবে ডোন্ট দে। পরেরটা একটু খেয়াল করে দেখো, হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ। এখানে হ্যাজ রয়েছে, হ্যাঁ রয়েছে, আর এখানে আমার সাবজেক্ট রয়েছে। ওকে, তাহলে হবে হ্যাজন্ট, হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি। ওকে, এরপরটা দেখো, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। এই হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নট যদি না থাকে, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডাউন, ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলো থাকলে সবসময় সেটা নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ। এখানে ক্যান আছে, তারপর ক্যান হি, আনসার হবে ক্যান হি, আনসার হবে ক্যান হি। ওকে, এরপরে আসি, লেটস বা লেটাস থাকলে আবারও আমরা পেয়ে গেছি। দেখো এই পর্যন্ত 3টা প্রশ্ন সলভ করছি, 3টা বোর্ড প্রশ্ন, সেখানে আমরা সরাসরি এই লেটসের ব্যবহারটা পেয়েছি। লেটস থাকলে আনসার কি হবে শ্যাল উই, আনসার হবে শ্যাল উই। শিক্ষার্থীরা, লেটস থাকলে আনসার কি হবে শ্যাল উই। আচ্ছা, এর সাথে সাথে আমাদের আরেকটা প্রশ্ন শেষ হয়ে গেল। পরেরটা নিয়ে আমরা একটু আলোচনা করি, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে, এ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজ। ওকে, আমার সাবজেক্ট হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। এই নিউক্লিয়ার ফ্যামিলিকে ধরা ছোঁয়া যায় না, তাহলে ইট, আর হ্যাজ আমার অপারেটর রয়েছে, আনসার হবে হ্যাজন্ট ইট, হ্যাজন্ট ইট। খেয়াল করবা
যদি কখনো, এটা একটু বুঝাই দিই তোমাদেরকে, তোমরা আবার অনেকে এটা নিয়ে আবার বিতর্ক সৃষ্টি করতে পারো। যদি কখনো হ্যাজের পরে ভার্ব চলে আসে, যেমন আমি বলি দেই হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, একটু বলে দেই হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখো এই হ্যাজের পরে আরেকটা ভার্ব চলে আসছে, হ্যাজের পরে যদি আরেকটা ভার্ব হয় তাহলে আমার এখানে অপারেটর ধরতে হবে হ্যাজকে। ওকে, অপারেটর হচ্ছে আমার হ্যাজ। আচ্ছা, তাহলে এখানে আনসার হবে হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি। আর যদি কখনো হ্যাজ মেইন ভার্ব হিসাবে বসে, অর্থাৎ তারপরে আর কোনো ভার্ব নাই, দেখো এখানে হ্যাজের পরে আর কোনো ভার্ব নাই, হ্যাজের পরে যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে এই হ্যাজটাকে তুমি মেইন ভার্ব হিসাবে ধরে নিতে হবে। আর মেইন ভার্ব হিসাবে ধরে নিলে হ্যাজের পরিবর্তে তুমি ডাজ লিখতে হবে। তাইলে আমি লিখব ডাজ, আর এখানে যেহেতু আমার নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, ডাজন্ট আর ইটের ইট, ডাজন্ট ইট। ওকে, আনসার কি হবে? ডাজন্ট ইট। তুমি চাইলে কেউ যদি হ্যাজন্ট ইট লেখে তাও সে মার্ক পাবে, কারণ আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় এইভাবে লিখলেও সে মার্ক পাবে। ওকে, এরপরে দেয়ার আর অনলি এ ফিউ ফ্যামিলি মেম্বার্স। এ ফিউ থাকলে, যদি ফিউ থাকতো তাহলে এই স্টেটমেন্টটি নেগেটিভ হইতো, যদি এ ফিউ থাকে তাহলে স্টেটমেন্টটি আবার অ্যাফার্মেটিভ, এই ক্ষেত্রে আমার ট্যাগ করতে হবে নেগেটিভ। ওকে, তাহলে আর থাকলে আরন্ট, আর দেয়ারের দেয়ার, আরন্ট দেয়ার, আনসার হবে আরন্ট দেয়ার। পরেরটা একটু খেয়াল করে দেখো, ইট ইজ কাম অ্যান্ড কোয়াইট। ওকে, তো ইজ আমার অপারেটর লিখবো ইজন্ট, এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, ইজন্ট, আর ইটের ইট, ইজন্ট ইট। ঠিক আছে শিক্ষার্থীরা, পরে একটু খেয়াল করে দেখো তোমরা, আচ্ছা তোমরা একটু পিছনের দিকে নিয়ে নেই, তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ না নিশ্চয়ই। সো one can have peace and happiness in a nuclear family. ওকে, one can, এই ওয়ান থাকলে ওয়ানের ওয়ান লিখতে পারবা, অথবা দে লিখলেও হবে। ওয়ান থাকলে দে লিখলেও হয়, ওয়ান থাকলে ওয়ানের ওয়ান লিখলেও হয়, আর ক্যান এখানে রয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখবো? কান্ট ওয়ান, অথবা যদি কেউ দে লেখে তাও সমস্যা নাই। ওকে, কান্ট ওয়ান বা কান্ট দে, এক্ষেত্রে সমস্যা হবে না। তোমরা পরেরটা একটু খেয়াল করে দেখো, ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স। এটার জন্য কি করবা? এই যে ওয়ান আমার সাবজেক্ট, নিড অপারেটর হবে নিড ওয়ান। ওকে, আনসার কি হবে? নিড ওয়ান। এটার সাথে নট যুক্ত হবে না, কারণ এখানে নট রয়েছে। আমরা এরপরে চলে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। দেখো, আই নিড আ ফ্যান। নিড এখানে কিন্তু আমরা জানি নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, হ্যাঁ, এগুলো সেমি মডাল। আর এগুলো যদি সেমি মডাল হয় তাহলে এটা অপারেটর হিসেবে বসবে, বাট এগুলোর পরে যদি মেইন ভার্ব না থাকে তাহলে সে কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে। আর নিড যদি মেইন ভার্ব হিসেবে বসে, তারপরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে এটাকে ডু ধরে নিতে হবে, ডু। আর এখানে কোনো নট নাই, হবে ডোন্ট আই রাই, আনসার হবে ডোন্ট আই। শিক্ষার্থীরা এরপরে একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে, আই মাস্ট রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড। ওকে, মাস্ট থাকলে আমাদেরকে এটার সাথে নট যুক্ত করতে হবে, মাস্টান্ট। কেন নট যুক্ত করতে হবে? কারণ এইখানে আমার কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আচ্ছা, আর আই রাই, আনসার হবে মাস্টান্ট আই। আমরা পরেরটা একটু দেখি, আই হ্যাভ নট। দেখো নট আছে, নট থাকলে হ্যাভের সাথে কোনো নট যুক্ত হবে না, হ্যাভ আর আই রাই, আনসার হবে হ্যাভ আই। পরেরটা একটু খেয়াল করে দেখো, এজ উই আর ফ্রেন্ডস, এটুকু পর্যন্ত বাদ, কমা থাকলে এই আগের অংশটা বাদ, এখানে আবার কমা থাকলে এটা বাদ। উই শুড কিপ ইন টাচ। ওকে,
তাহলে এখানে অপারেটর হচ্ছে শুড, লিখবো আমরা শুড, এখানে কোনো নট নাই, লিখবো আমরা শুডন্ট, আর উইল উই, শুডন্ট উই। পরেরটা একটু খেয়াল করে দেখো, আই অ্যাম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ডস ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং। ওকে, তো এইবার তুমি দেখো এখানে কিন্তু আমার একটা ক্লজ অর্থাৎ কনজাংশন রয়েছে। কনজাংশনের পরের অংশটার কাজ আমাদের করতে হবে। দেখো এই যে মাই ফ্রেন্ড এবং ইজ, ইজন্ট হি, কি লিখবা? ইজন্ট হি। ওকে, আশা করি তোমাদের এইটুকু পর্যন্ত হয়েছে। আচ্ছা, তোমরা মনে হয় বিরক্ত হচ্ছ, ক্লাস ভালো লাগতেছে না, ক্লাস কেটে দেই? ক্লাস কেটে দিব? বলো, ক্লাসকে কেটে দিব আমি? আবার এটা আবার একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 99% কমন প্রশ্ন এটা। আমি যদি বলো স্যার আপনি ক্লাসটা কেটে দেন, আমি ক্লাসটা কেটে দিব। ওকে, ক্লাসটাকে আমি কেটে দিব কি না একটু বলো আমাকে, যে স্যার ক্লাসটা কেটে দেন। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, তোমরা এর মধ্যে যারা উত্তরগুলো পারো দিয়ে দাও, আনসারগুলো দিয়ে দাও। আচ্ছা, আমি কি ক্লাসটা কেটে দিব? যদি ক্লাসটা কেটে দিতে বলো আমি ক্লাসটা কেটে দিব। ওকে, নো স্যার, না স্যার। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, আজান দিচ্ছে। আর আজকে আমার সারাদিন তোমাদের পেছনে কষ্ট করতে করতে আমার অবস্থা শেষ। এখন বাকি রয়েছে শুধু ডক্টর ইউনূসের উপরে প্যাসেজ দেওয়া, সেটাও আমি দিয়ে দিব। আজকে অনেক কাজ করছি তোমাদের জন্য, প্যারাগ্রাফ সবগুলোর কাজ করছি, কমপ্লিটিং স্টোরির কাজ তোমাদেরকে দিছি। এরপরে আবু সাইদ মীর মুগ্ধ সম্পর্কে তোমাদেরকে দিয়েছি। প্যারাগ্রাফগুলো তোমাদেরকে একটা দিয়ে অনেকগুলো যেন লেখা যায় সেরকম করে দিছি। ইনশাল্লাহ আজকে রাতে চেষ্টা করব গ্রাফ অ্যান্ড চার্ট এবং ডায়লগ একটা দিয়ে দেওয়ার। ওকে, যারা আমারকে অবশ্যই মানো, দুই একটা কমেন্ট নেতিবাচক আমি এটা কেয়ার করি না। মেজরিটি পার্সেন্ট যেহেতু ভালোবাসো, তাই মেজরিটি পার্সেন্টের মতামতকেই সবসময় বেশি প্রাধান্য দিব। ওকে, আর যারা উল্টাপাল্টা কমেন্ট করবে আমি এখান থেকে তাদেরকে বাদ দিয়ে দেব। আসলে উল্টাপাল্টা তারা কমেন্ট করে না, বিভিন্ন টিচাররা এটা করে, বিভিন্ন ফেক আইডি দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে একজন টিচারকে ডিমোটিভেট করার চেষ্টা করে, যেটা সত্যি অনেক দুঃখজনক। ওকে, এটা কিন্তু আমাদের অনলাইনের কিছু টিচাররা এই কাজগুলো করে, যেটা আমরা অনেক প্রমাণও পেয়েছি। তাহলে আমি এমন কি বিখ্যাত ব্যক্তি হয়ে গেলাম আমার নামে এতগুলো ফেক অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, খুলে খুলে কি জানি বলে ফলো চাইতেছে, তাই না? ওকে, আমরা তারপরে চলে আসি। টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। টেলিং লাইস হচ্ছে মিথ্যা বলা, ইজ আ গ্রেট সিন, এটা একটা বড় ধরনের পাপ। তো মিথ্যা বলা ধরা ছোঁয়া যায় না, ইট, আর এখানে ইজ একটা অপারেটর, ইজন্ট ইট। আনসার কি হবে? ইজন্ট ইট। ওকে, তারপরে দেখো, ওয়ান লাই বিগেটস 100 লাইস। একটা মিথ্যা কথা 100টা মিথ্যা কথার জন্ম দেয়। তো ওয়ান লাইস একটা মিথ্যা কথা, বিগেটস জন্ম দেয়। দেখো এখানে এস আছে, এস থাকলে ডাজ, এখানে কোনো নট নাই, হবে ডাজন্ট। ওকে, আর ওয়ান লাই মানে একটা মিথ্যা, তো মিথ্যা তো ধরা ছোঁয়া যায় না, তাহলে কি হবে? ইট হবে। আনসার হবে ডাজন্ট ইট। এবার আসি ম্যান হার্ডলি। হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড। বিলিভস, বিলিভস হচ্ছে এটার সাথে এস হবে, এস মানে ডাজ হবে কি? ডাজ। আর ম্যান বলতে পুরুষকে বোঝানো হয়েছে। দেখো ওমেন বলে নেই, বলছে ম্যান, ম্যান বলতে পুরুষ, তাহলে ডাজ হি। এরপরে আসি, এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। তো এ লায়ার হ্যাজ, এখানে হ্যাজ একটা অপারেটর, তো হ্যাজের সাথে নট যুক্ত করবে হ্যাজন্ট, আর এ লায়ার হচ্ছে একজন মৃত্যু, তাহলে কি হবে? মিথ্যাবাদী ব্যক্তি। হ্যাজন্ট হি বা শি হবে কি? হ্যাজন্ট হি বা শি। ওকে,
পরেরটা দেখো সো all of us, all of us, all of you, all of them, some of us, some of you, some of them থাকলে এই আস থাকলে উই করে দিতে হবে। আর এখানে অপারেটর হচ্ছে অট, হবে অটন্ট, আর আস থাকলে উই, আনসার হবে অটন্ট উই। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো। আমরা এরপরে চলে যাচ্ছি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, খেয়াল করলে দেখতে পাবা, দেখো টাইম এবং টাইড এই দুটো ভিন্ন বিষয়। টাইম অর্থ সময় আর টাইড অর্থ নদীর স্রোত। দেখো সময় এবং স্রোত দুইটা ভিন্ন বিষয়। দুইটি ভিন্ন বিষয় যদি এন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে দে হয়। ওকে, আর ওয়েট হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম থাকলে হয় ডু, হবে ডু। আর যেহেতু এখানে নান নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে হবে ডু দে, আনসার হবে ডু দে। আনসার কি হবে? ডু দে। ওকে, এরপরে দেখো আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, আমাদের সময় নষ্ট করে অনেকেই, মানে আমরা অনেকেই সময় নষ্ট করি। তাহলে মেনি অফ আস বললাম, অল অফ আস, all of you, some of us, some of you, many of us, many of them, এগুলো থাকলে অফ এর পরে যেটা থাকে সেটা সাবজেক্টিভ ফর্ম হবে। উই আস থাকলে হবে উই। আর ওয়েস্ট হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। কি হবে? ডোন্ট উই, আচ্ছা হবে ডোন্ট উই। পরেরটা দেখো নান, দেখো নেগেটিভ ওয়ার্ড, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। ওকে, নান থাকলে অর্থাৎ ওয়ান থাকলে শেষে দে হয় আর খ্যানের খ্যান, আনসার হবে খ্যান দে। এখানে কেন নট হলো না? কারণ এখানে নো কথাটা আছে আর ওয়ান থাকলে দে হয়। ওকে, সো এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ। তাহলে এভরিবডি থাকলে দে হবে, শুড নেগেটিভ, শুড কি আমার অপারেটর হবে শুডন্ট, বডি থাকলে দে, আনসার হবে শুডন্ট দে। পরেরটা তো তোমাদেরকে একটু আগে শেখাইলাম, লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল, এটা মুখস্থ করে ফেলবা। লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই। আমি তোমাদেরকে কোনো গল্প বলতেছি না, খুব দ্রুত গতিতে পড়াচ্ছি। ওকে, আমি জানি তোমাদের এখন যে সময়টা, এই সময় তোমাদেরকে গল্প শোনানোর মতো সময় না, তোমাদেরও সময় নেই, ইভেন কি আমাদেরও সময় নেই। ওকে, এর পরেরটা দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা আর দ্য রিয়েল হেরোস, তারা হচ্ছে সত্যিকারের বীর। ওকে, তো এখানে আর আছে, আর দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, অনেকজন মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে, তাহলে হবে আর অ্যান্ড দে, আর অ্যান্ড দে, আর অ্যান্ড দে। ওকে, পরেরটা একটু খেয়াল করে দেখো, নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস, তাদের এই অবদানের চেয়ে আর কিছুই, এত বড় কিছুই নাই, গ্রেটার না মানে বড় নেই আর কি। তো নাথিং, থিং থাকলে হয় ইট, আর ইজ একটা অপারেটর, আনসার হবে ইজ ইট, ইজ ইট। কেন? কারণ এখানে নো অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড রয়েছে। আচ্ছা, এবার আসি দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশে তাদের অবদান। ওকে, তো দেয়ার কন্ট্রিবিউশন মানে অবদান, অবদান ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া না গেলে এই পুরোটার জন্য ইট। আর পুরোটাকে আমরা কি করব, এটা বাদ দিয়ে দেখবো ইট দিয়ে রিপ্লেস করলে কি হয়। দেখো, ইট উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এটা সর্বদাই কি স্মরণীয়। তো ইট আর উইল থাকলে এটা নেগেটিভ করে দিতে হবে, ওন্ট, ওন্ট আর ইট এর ইট, আনসার হবে ওন্ট ইট। পরেরটা একটু খেয়াল করে দেখো, উই শুড নেভার নেগলেক্ট দ্যাম, আমাদের উচিত নয় কখনোই তাদেরকে ভুলে যাওয়া। দেখো এই যে নেইবার নেগেটিভ ওয়ার্ড। ওকে, আর শুড আছে, উত্তর হবে শুড উই, আনসার কি হবে? শুড উই, আনসার কি হবে? শুড উই, আনসার হবে শুড উই। তারপর একটু দেখো, এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট দ্যাম, এভরি সিটিজেন প্রত্যেক নাগরিক, অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেক নাগরিক কি একজন? অনেকজন, তাহলে দে, মাস্ট এখানে আছে, মাস্ট অ্যান্ড দে, মাস্টার দে। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো, এখানে তোমাদের কোনো সমস্যা নাই। ওকে, আর তোমাদেরকে আমি, যেহেতু তোমরা পড়াশোনা একটু কম করো অনেকে আছে এখানের মধ্যে, মাথায় রাখবা, যেমন এই আবার অনেকে চিন্তা করে না স্যার আমরা এইভাবে, দেখো
ইজের সাথে এইভাবে তোমাকে নট যুক্ত করতে হবে, ভুলেও তুমি এইভাবে নট যুক্ত করবা না, এই ক্ষেত্রে নট যুক্ত করলে মার্ক পাবে না। ওকে, আবার মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট কি করে আমরা দেখি তো এইগুলো দেয় না, তা আমরা যারা ভালো মানুষ মানে আমরা যারা খাতা দেখি তারা এগুলো দিয়ে দেয়। কি করব, সাথে একটা তোমার লাল কালার কলমের সাথে একটা কালো কলম রেখে দেই, এটা ওইটা দিয়ে আমরা কি করি, যেগুলো যারা যারা দেয় না এগুলো দিয়ে দেই, দিয়েও এদেরকে পাশ করানোর চিন্তা করি। ওকে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমাদের স্টুডেন্টগুলো যে প্রতিষ্ঠানগুলো থেকে পড়ে ওইখানে সম্ভবত প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে এরা বোঝে না, অথবা টিচাররা কষ্ট করে আর এই ফলাফলগুলো পড়াশোনাই করে না। হ্যাঁ, তো এই জন্য সমস্যাটা হয়। এরা এগুলো শেষে প্রশ্নবোধক চিহ্নগুলো দেয় না, ইভেন কি এরা নটগুলো এইভাবে দেয়, সঠিকভাবে দেয় না। ওকে, আবার এমনও স্টুডেন্ট পাই তারা কমপ্লিটিং স্টোরিরে বানায়, কমপ্লিটিং সেন্টেন্সকে বানায় ট্যাগ কোয়েশ্চেনকে বানায় কমপ্লিটিং কি স্টোরি। রাইট ফর্ম ভার্বগুলোর মধ্যে লেখে আর্টিকেল এ এন ডি এর ব্যবহার, তারা জানে না। ওকে, তারা প্রিপজিশনের মধ্যে তারা পার্ট অফ স্পিচ বসায়, অর্থাৎ প্রিপজিশন যেখানে বসানো লাগবে সেখানে উল্টাপাল্টা বসায়। তো এরা যে এগুলো শেখে না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার কাছে সবচেয়ে হাস্যকর লাগছে যে আমাদের স্টুডেন্টগুলো কানেক্টর যেখানে লিঙ্কিং ওয়ার্ড বসবে বা কনজাংশনগুলো বসবে সেখানে আর্টিকেল এবং প্রিপজিশন বসায়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের জন্য যে আমাদের স্টুডেন্টগুলো এগুলোই জানে না, বেসিকই একেবারে দুর্বল। এইভাবে যদি করো তাহলে অ্যাটলিস্ট তুমি এসএসসি পাস করতে পারবা, বাট ভবিষ্যতে ভালো করে গ্রামার শিখতে পারবা না। এই জন্য বলি এসএসসির পরে তুমি গ্রামার শিখে ফেলবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্রামার শেখাবো হাতে ধরে 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 ধরে। এখন হয়তো এগুলোর রিভিশন ক্লাস তুমি এই জন্য প্রপারভাবে বুঝতে পারো না যে স্যারে কোনটা সে কোনটা বলে। এগুলোর জন্য তো অবশ্যই তোমাকে আগে 2-3টা ক্লাস বেসিক দেখতে হবে, বেসিক না দেখে তো এগুলো অনেকে বুঝবে না। হ্যাঁ, ওকে, যাদের প্রস্তুতি ভালো অবশ্যই তারা এগুলো ভালো করে বুঝবে। আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত শেষ। এরপরে আসি আই এম অ্যান এসএসসি এক্সামার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ওকে, আই এম অ্যান এসএসসি এক্সামার। ওকে, এখানে অপারেটর কি এম, এখানে আমার সাবজেক্টটা রয়েছে। আর এম থাকলে অনেক স্টুডেন্ট এম থাকলে এরকম করে অ্যামাউন্ট, এম থাকলে অ্যামাউন্ট হয় না, এম থাকলে দুইটা জিনিস হয়, হয় আরেন্ট আর নয় ইন্ট। আমেরিকান এবং ব্রিটিশে দুই দেশ দুইটা ব্যবহার করে, তো এই জন্য আমরা আবার স্পেশালি আমরা আবার মিক্স করে ফেলি, আমরা দুইটাই ব্যবহার করি। তাহলে এম থাকলে এইন্টও লেখা যায়, আরেন্টও লেখা যায়, বাট অ্যামাউন্ট লেখা যায় না। ওকে, তাহলে কি লিখবা, আরেন্টাই। এরপরটা মাই এক্সপেকটেশন ইজ গ্র্যাটিং এ প্লাস, আমার প্রত্যাশা আমি এ প্লাস, মানে আমার এ প্লাসের প্রত্যাশা আর কি। তো মাই এক্সপেকটেশন ধরা ছোঁয়া যায় না, আমার প্রত্যাশা এটা ধরা ছোঁয়া যায় না। আর ইজ ইট ইজ, তাহলে ইজন্ট ইট, যেটা ধরা ছোঁয়া যাবে না সেই ক্ষেত্রে আমরা ইট লিখতে হবে। সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস। সাম অফ মাই ক্লাসমেটস, আমাদের কিছু ক্লাসমেটসরা বিকেম অ্যাডিক্টেড, মানে জড়িয়ে পড়ছে কিসের মধ্যে, মোবাইল ফোন ব্যবহারের মধ্যে, মানে আসক্ত হয়ে গেছে মোবাইল ফোন ব্যবহারের মধ্যে, অ্যাডিক্টেড হয়ে গেছে। ওকে, তো সাম অফ মাই ক্লাসমেটস কিন্তু অনেকজন, তাইলে দে, আর বিকেম ফার্স্ট ফর্মে রয়েছে, তাহলে হবে ডিড, হবে ডিডন্ট দে। এরপর একটা আসি, দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা টেস্ট পরীক্ষা পাস করতে পারেনি। তাহলে এখানে কুড আছে, কুডের সাথে হবে কুড নট, কুডের সাথে যেহেতু নট আছে হবে কুড, আর দে আনসার হবে কুড দে। পরেরটা দেখো, এভরিবডি হেটস দ্যাম ফর দিস রিজন। এভরিবডি মানে প্রত্যেকে, হেটস ঘৃণা করে, দ্যাম তাদের, ফর দিস রিজন এই কাজের জন্য বা এই কারণে প্রত্যেকে তাদের ঘৃণা করে। তো এভরিবডি থাকলে দে, আর এখানে এস থাকলে এটাকে ডাস করলো, ডাস থাকলে ডু হবে যদি দে হয়, তাহলে আনসার হবে ডোন্ট দে। আনসার কি হবে, ডোন্ট দে। আশা করি এটুকু পর্যন্ত বুঝছো। আমরা পরে চলে যাচ্ছি, শেষ করে দিব ক্লাস। আমার আর আজকে আর সম্ভাবনা নাই তোমাদেরকে সার্ফেস প্রিপেয়ার শেখানোর, তোমরাও বিরক্ত হচ্ছ আমি বুঝছি অনেক বেশি, স্যারের প্রতি বিরক্ত হচ্ছ আজকের ক্লাসে, বলবো যে স্যার আমরা তো ট্যাগ কোয়েশ্চেন পারি, আপনি কেন আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনগুলো করান। আমি বুঝতে পারি তোমাদের মনের ভিউটা,
আর চেষ্টা করবো তাহলে লাইভ ক্লাস একেবারে কমিয়ে দেওয়ার, যতটুকু সম্ভব তোমাদেরকে আমি ফ্রিতে নোট বা হ্যান্ড নোটগুলো দিয়ে দিব, লাইভ ক্লাস আর নিব না, যেহেতু তোমরা অনেক বেশি বিরক্ত হও লাইভ ক্লাসগুলো করতে করতে, তাই না? চেষ্টা করছি স্যার তোমাদের যতটুকু সম্ভব। তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই বলো, আমি ক্লাসটি শেষ করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। না স্যার, ওকে আচ্ছা, দুই একটা তোমরা করতে চেষ্টা করো। ওকে, না স্যার। আচ্ছা, এবার একটু দেখো, অপটিমিজম। অপটিমিজম মানে আশাবাদ, আশাবাদী। এটা ধরা ছোঁয়া যায় না, কেউ যদি কেউ আশা করে, ওকে, আশাবাদী ব্যক্তি আর কি, এটা ধরা ছোঁয়া যায় না। ইজ আ গ্রেট কোয়ালিটি, ওকে, এটা একটা বড় গুণ, মহৎ গুণ। এ দেখো ইজ এখানে রয়েছে, অপারেটর আমরা লিখবো ইজান্ট, ওকে, ইজান্ট। আর অপটিমিজম ধরা ছোঁয়া যায় না, মাথায় রাখবা, যেটা ধরা ছোঁয়া যাবে না ঠিক সেই ক্ষেত্রে আমাদের ইট লিখতে হবে। যেটা বস্তুবাচক শব্দ সেটার ক্ষেত্রে আমাদেরকে ইট লিখতে হবে। যেমন আমি যদি বলি অক্সিজেন, ধরা ছোঁয়া যায় না, সেই ক্ষেত্রে আমাকে ইট লিখতে হবে সাবজেক্ট হিসাবে। আমি যদি বলি ওয়াটার, বস্তুবাচক শব্দ, তো আমি সেটা ধরতে পারি। ওকে, আমি যদি বলি ফ্যান, কলম, ধরতে পারি ইট। ওকে, এবার একটু দেখো এভরিবডি, আবারও বডি নিয়ে আসছে, কিন্তু এখানে এস হবে, মানে ডাজ। যেখানে ডাজ হবে না, দে থাকলে ডু হবে, তাহলে এখানে হবে ডোন্ট দে। দেখো এটা কতবার আসছে, খেয়াল করছো কিনা? বাট অল কান্ট বি অপটিমিস্ট। এখানে অল বলতে কাদেরকে বলা হচ্ছে? তাদেরকে, যে অল কান্ট বি অপটিমিস্ট, তাহলে এখানে কি হবে? দে হবে, তাহলে হবে খান দে। ওকে, পরেরটা দেখো, নান বাট, দেখো নেগেটিভ ওয়ার্ড, দ্য অপটিমিস্ট আর, আশাবাদী ব্যক্তিদের কথা বলা হচ্ছে, তাহলে অনেকজন, কি হবে? আর দে, আর দে, যেহেতু এখানে নান নেগেটিভ কথাটা রয়েছে বা নেগেটিভ ওয়ার্ড রয়েছে। পরে দেখো, সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। দেখো উই অল, উই অল বলতে আমরা, আমরা সবাই। আর শুড হচ্ছে অপারেটর, আনসার হবে শুডন্ট উই, আনসার হবে শুডন্ট উই। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি। এটা আবার একটু গুরুত্বপূর্ণ, যে হোয়াট হি সেড ওয়াজ ট্রু, সে যা বলছে বা সে যেটা বলেছিল সেটা সত্য। ওকে, দেখো হোয়াট হি সেড, এইটুকু পর্যন্ত আমার সাবজেক্ট, অর্থাৎ এটি একটি ফ্রেজ, এটি একটি ফ্রেজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। যখন আমরা দেখব যেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা হবে নাউন ক্লজ। দেখো এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা। দেখো ইট যদি এখানে বসাই, ইট ওয়াজ ট্রু, এটা সত্য ছিল, দেখো অর্থ কিন্তু মিলে গেছে। আর আগেরটা হোয়াট হি সেড, সে যা বলল, ওয়াজ ট্রু, তা সত্য ছিল, সে যাহা বলল সেটাকে আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, তাহলে হবে ইট ওয়াজ ট্রু, তাহলে ওয়াজ এখানে আছে, ওয়াজের সাথে নট, ওয়াজান্ট, আর এই ইটের ইট, ওয়াজান্ট ইট। অনেকের কাছে মনে হবে স্যার হি একটা সাবজেক্ট, সেইট একটা, হি সাবজেক্ট সেইট বার বিভাবে হবে না, না, তোমাকে অর্থ মিলাইতে হবে। এটা একটা ক্লোজ। দেখো এখানে হোয়াট দি, হোয়াট থাকলো শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমার সেন্টেন্সের মধ্যে নাই। ওকে, আচ্ছা এবার আসি ডোন্ট। ডোন্ট থাকলে হয় উইল ইউ, ডোন্ট বি, অলওয়েজ, প্লিজ, ওকে, কাইন্ডলি, কাইন্ডলি, এগুলো থাকলে উইল ইউ হয়, এগুলো থাকলে কি হয়? উইল ইউ। তো ডোন্ট থাকলে কি হবে? উইল ইউ। পরেরটা দেখো আবার লেটস আসছে, লেটস থাকলে হবে শ্যাল উই, আনসার হবে শ্যাল উই। ওকে, এবার দেখো ইউ, হি অ্যান্ড আই, ইউটা হলো সেকেন্ড পার্সন আর হিটা হলো থার্ড পার্সন, আইটা হলো ফার্স্ট পার্সন। মানে 1, 2, 3 বা 2, 3, 1 থাকলে, যদি তিনটা সাবজেক্ট একসাথেই থাকে,
ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, অথবা থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন যদি এইভাবে থাকে, তাহলে এই তিনটার জন্য নিতে হয় উই। কি নিতে হবে? উই। তাহলে উই ডিড দ্য ওয়ার্ক হবে ডিডন্ট উই, ডিডন্ট উই, ডিডন্ট উই। সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন, অথবা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, অথবা থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন যদি এইভাবে থাকে, সবগুলো পার্সন যদি থাকে, তাহলে এটার জন্য আমাদের উই নিতে হবে। তাহলে হবে ডিডন্ট উই, ডিডন্ট উই, ডিডন্ট উই। পরেরটা একটু খেয়াল করে দেখো, ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনটা বনশূন্য করা বা বন উজাড় করা ইজ নট গুড ফর আস, এটা আমাদের জন্য ভালো না। তো ইজ একটা অপারেটর আছে, ইজ এখানে নট আছে, তাহলে ইজের সাথে নট হবে না, ইট, ইজ ইট। পরেরটা খেয়াল করো, বুকস নেই বা লিভস আস অ্যালোন ইন ডেঞ্জার। বিপদের সময় বই আমাদের একা করে দিয়ে চলে যায় না, মানে একা ফেলে দিয়ে চলে যায় না। তাহলে কি হবে? বুকস, অনেকগুলো বইয়ের কথা বলা হচ্ছে, তাইলে দে, আর লিভ হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্ম ডু, তাহলে হবে ডু দে। কি হবে? ডু দে। পরেরটা একটু খেয়াল করে দেখো, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। যদি শুরুতে হাউ বা হোয়াটে দিয়ে শুরু হয়, তাহলে মাথায় রাখবা দ্য গেম সাবজেক্ট কিন্তু শেষে থাকবে, সাবজেক্ট ভার্ব কিন্তু শেষে থাকবে। তাহলে এটার জন্য আমাদের কি লিখতে হবে? ইজন্ট ইট, ইজন্ট ইট। ইজ এখানে দেওয়া আছে, সাবজেক্ট সাথে আছে, ইজন্ট ইট। তো এরকম অনেকগুলো তোমাদেরকে বিপদে ফেলতে পারে, আমি একটু হালকা একটু ব্যাখ্যা করে দেই যেন তুমি বিপদে না পড়ো। অনেক ক্ষেত্রে পরীক্ষাতে থাকতে পারে যে হোয়াট ইফ ইট, এটার জন্য তুমি কিভাবে লিখবা মাথায় রাখবা। পরীক্ষাতে যদি থাকে হোয়াট ইফ ইট, এটা কিভাবে লিখবা। তো হোয়াট ইফ ইট লেখার জন্য তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যে আসলে মনে মনে এখানে বুঝতে হবে যে হোয়াট ইফ ইট, হোয়াট ইফ ইট ইট ইজ, এই ইট ইজ কথাটা আছে বাট এখানে নাই, সেটা উজ্জ আছে। ওকে, তাহলে এটার জন্য লিখতে হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এরকম অনেকগুলো আছে, যে হোয়াট অ্যান ওয়াট, ইজেন্ট ইট, ওয়াও, ইজেন্ট ইট। ওকে, হোয়াট এ সারপ্রাইজ, ইজেন্ট ইট। ওকে, যেগুলো দেখবা সাবজেক্টও নাই ভার্বও নাই, সেগুলোর উত্তর লিখবা শুধু ইজেন্ট ইট। মানে সাবজেক্ট ভার্ব ছাড়া, সাবজেক্ট প্লাস ভার্ব ছাড়া যে শব্দগুলো দিয়ে হবে, সেটার আনসার তুমি লিখবা ইজেন্ট ইট। ওকে, তো শিক্ষার্থীরা অনেক কথা বললাম। আমার টার্গেট ছিল আজকে সাবজেক্টিভ নিয়ে স্লাইড তৈরি করা, যেহেতু আজকে সম্ভব হয় নাই, কালকে দেখবো তোমাদের সাথে এটা করা যায় কিনা। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে ইনশাল্লাহ। তোমাদের যা প্রয়োজন সব কমেন্ট করবে, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের সেগুলো দিতে আমরা চেষ্টা করব। তো আজকে এইটুকু পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।